বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছিল খন্দকার মোশতাকের হাতে। আমি ব্যক্তিগতভাবে আপনি যখন প্রশ্ন করেছেন কেন আমি অন্যায় ও বিচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কথা বলছি এবং আমি পুলিশ সুপারের সমালোচনা করেছি, সবই সঠিক। আমি দীর্ঘদিন ধরে, যেহেতু আমি রাজনৈতিক কর্মী, আমি মনে করি আমি কখনো এই ব্যাপারে আপনি যথেষ্ট আলোচিত হয়েছেন, আপনাকে সবাই বাহবা দিয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কেন আগে বললেন না? কেন আপনি যদি আগে সচেতন হতেন, এভাবে আগে যদি এগুলো তুলে আনতেন, হয়তো কিছুটা কম হতো অনলাইন। না সাইফুল সাগর, আমি বরাবরই কিন্তু বিভিন্ন রোগগুলো মাননীয় প্রধানমন্ত্রী যেমন রোগ চিহ্নিত করে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যেমন রোগ চিহ্নিত করে গ্রেফতার করে, মাননীয় প্রধানমন্ত্রী যেমন অ্যাটেন্ডেন্স সাথে সাথে, মাননীয় প্রধানমন্ত্রী কখনো চিন্তা করেন না যে সাবরিনা সাহিত্যের পরিচয় দিলে আওয়ামী লীগের ক্ষতি হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের ক্যান্সার নিরূপণে সহযোগিতা করছেন, এই দেশকে এগিয়ে দিচ্ছেন। ঠিক তদ্রুপ আমাদের জেলায় যতটুকু অনাচার হয়েছে বিভিন্ন সময়, আমাদের জেলায় যতটুকু মানুষ নির্যাতিত হয়েছে, বিরোধী দল এখানে কোনো ভূমিকাই নেই, বিরোধী দলের কেউ নেই মাঠে, তখন আমি বিরোধী দল হয়ে যাই, কারণ বিরোধী দলের একটি ভূমিকা থাকে, একটি দেশের উপরের দিকে উঠাতে বিরোধী দলের বিশেষ ভূমিকা থাকে, কিন্তু বিরোধী দল দুঃখজনক ভাবে এখানে লুপ্ত। কিন্তু 5 বছর পর তারা আবার ভোট যুদ্ধে আসতে চাইবেন, শুধুমাত্র ধানের শীষ, আমাদের গরিব মানুষের ভাতের অধিকার নিয়ে তারা কথা বলবে। সব মিথ্যে এবং সব আমি বলবো ষড়যন্ত্রের রাজনীতির মাধ্যমে তারা কাজ করতে চাচ্ছে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমরা সাপের বিষ দাঁত যেমন ভাঙতে জানি, তেমনি আমরা সাপকে লম্বাও বলি, ব্যাংকে বেটেও বলি। নীলুফার আপাদের মতো চোখ কানা নয় বলে আমার জেলায় যতটুকু অন্যায় হয়েছে এবং পুলিশ সুপারের বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ওনার সাথে আমার মুখোমুখি হয়েছিল, তবুও প্রত্যেকটা রাজনীতিতে টাকা পয়সার লেনদেন থেকে এই সমস্যাতে এখনো পর্যন্ত আপনি যেভাবে অপতৎপরতা কখনো বাংলাদেশ আওয়ামী লীগ বহন করবে না, এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে নির্দেশ দিয়েছেন, ওনার প্রতি আমাদের আস্থা অগাধ। তিনি নির্দেশ দিয়েছেন সিনহা হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ বিচার। আপনি যেভাবে তাকে অভিযুক্ত করে এই ঘটনার জন্য দায়ী করেছেন এবং পূর্বের অনেক ঘটনাগুলির জন্য তাকে যেভাবে আপনি অভিযোগ করে দায়ী করেছেন, এখনো কিন্তু তারা বহাল তবিয়তে আছে, বিশেষ করে এসপি মাসুদ সাহেব এখনো বহাল তবিয়তে। আপনার এই ব্যাপারে আপনার অভিমত ছোট্ট করে যদি জানতে চাই, যে আপনি কি মনে করেন কিনা সেই জায়গাতে থেকে তদন্তটা সঠিকভাবে চলতে পারে? জি নিশ্চয়ই তিনি পান্ডিত হবেন। আমি আসলে মিডিয়ার মাধ্যমে আমি পুরো দেশের মানুষকে কিংবা আমি তদন্ত কর্মকর্তাদেরকে প্রভাবিত করতে চাই না, তবু আমার তৃণমূল কর্মী হিসেবে সংক্ষিপ্ত কথা বলতে চাই। পুলিশ সুপার যতটুকু ফোনালাপে যতটুকু প্রমাণিত হয়েছে যে তার গুলিটা তোমার দিকে পড়েনি, তোমার গুলিটা তার কাছে পড়ে গেছে, সেভাবে শিখিয়ে দেয়া কিংবা একজন মুক্তিযোদ্ধা সন্তানকে অস্ত্র ইয়াবা দিয়ে কলঙ্কিত করা আমরা খুব বেশি মাইন্ড করেছি, কারণ আমরা এই দেশ গঠনে ভূমিকা রাখবো, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখবো বলেই মিথ্যে বলে নীলুফার আপাদের মতো সাপকে লম্বা না বলে, ব্যাংকে বেটে না বলে আমরা চুপ করে থাকবো না। আমরা সাপের বিষ দাঁত ভেঙে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রস্তুত এবং সমস্ত মোকাবেলা করবার জন্য আমার দলের অনেকেই অথবা প্রশাসন অথবা পুলিশ যখন ধরনের সাধারণ মানুষের অধিকারে হাত দিয়েছে আমি প্রতিবাদ করেছিলাম। আপনি মনে করেন সিনহা মার্ডার বা যে ঘটনাটি হলো, যে দুর্ঘটনাটি হলো, বা আমি যদি সরাসরি হত্যাও বলি, এটাকে সঠিকভাবে বিচার কার্য সম্পন্ন হচ্ছে বা হতে পারে, বা আপনি কি মনে করছেন হবে কিনা? হ্যাঁ মাননীয় অত্যন্ত কঠোর, খুব স্বাধীনভাবে আইন পরিষদ চলছে এবং র্যাব যেভাবে অনুসন্ধান করছে, আপনারা বিভিন্ন তথ্য মিডিয়ার মাধ্যমে পাচ্ছেন এবং আমরা শেষ পর্যন্ত দেখব আসলে কি হচ্ছে। তবে আমাদের সিনহা হত্যাকাণ্ডের বিষয়ে আমরা বুঝতে পেরেছি যে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা। জি, আপনি মিউট হয়ে গেছেন। আমি এই পর্যায়ে ধন্যবাদ আপনাকে, নাজনীন সারোয়ার কাবিরি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসছি শেষ 2 মিনিট কথা শোনার জন্য। মৃণাল কান্তি দাস দাদা, আপনার কাছে আমি শেষ কথা শুনবো। আজকে আপনি সবার কথা শুনেছেন, আপনার শেষ মন্তব্য শুনবো। পাশাপাশি আপনি যে বর্তমান আইন শৃঙ্খলা নিয়ে যেসব ব্যাপারগুলো আসছে সেই সম্বন্ধেও আপনি বলেছেন যে
ভালোর দিকে আছে, যে কোনো সময়ের চেয়েও ভালোর দিকে আছে। কিন্তু দাদা আমরা যতটুকুই স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি ততটুকুই কিন্তু এই ব্যাপারগুলি আবারও আমার আমার কাছে মনে হচ্ছে যে দিনকে দিন বেড়ে চলেছে বা সম্ভাবনা তৈরি হচ্ছে বাড়ার। তো সেক্ষেত্রে আপনাদের যে প্রস্তুতিগুলি কেমন, আপনারা সরকারি ভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে কতটুকু আপনারা সাজাচ্ছেন? কারণ সরকারি পুলিশ বাহিনীর প্রতিও কিন্তু অনেক অনেক সংকট যাচ্ছে সেসব অনেক অনেক ঘটনা নিয়ে। জি দাদা বলবেন দয়া করে। শেষ কে বলবেন? নীলুফার ইয়াসমিন মনি কি শেষ কথা বলবেন? না, তৈমুর আলম খন্দকার শেষ কথা বলার কথা ছিল, বাট উনি আবার ডিসকানেক্টেড হয়ে গেছে। তো আমি আপনার মানে আমি শঙ্কিত নই, আমি শঙ্কিত নই, আমি শঙ্কিত নই, চিন্তিত নই, ভাবিত নই। দুর্ভাগ্যটা কি জানেন? নীলুফার ইয়াসমিন মনি অযথা অযথা কিছু কথা বলবে যার উত্তর দেওয়ার সুযোগ আর পাওয়া যাবে না। সেই কারণে আপনাকে আমি সুযোগ দেব, আপনি আজকে আমি সেই কারণেই সেই কারণেই আমি আপনাকে বলি, মনে আপা হয়তোবা অসাবধানতা বশত জ্ঞানটা ফিরে পেয়েছেন। আমি তাকে কিন্তু বলেছিলাম যে আজকের যে দিন, মানুষ দুঃখে আছে, কষ্টে আছে, অসহায়ত্বের মধ্যে আছে। আমরা রাজনীতিকরা যদি কাদা ছোড়াছুড়ি করি, জনগণকে যদি ভুল শিক্ষা দেই, ভুল পাঠ দেই, তাহলে জনগণ আমাদেরকে খুব ভালোভাবে নিবে না, বিশেষ করে রাজনীতিকদের। আমি এও বলেছিলাম যে বন্যা যখন আসে, বিপদ যখন আসে, তখন মানুষ অথবা পশুকুল প্রাণী একসাথে হয়ে যায়। আমাদের দেশে এরকম অনেক ঘটনা আছে। মানুষ বন্যায় যখন পানিতে ভাসে তখন কলার ভেলা বানায়, কলার ভেলা। দাদা বিএনপি তো আপনাদের কাছে অফার করেছিল কাজ করার জন্য, আপনারা গ্রহণ করেন? আরে ভাই, বিশ্বাস করা যায় না তো। আস্তে নিতে তো সবসময় ধার তলোয়ার নিয়ে হাঁটে। যে দলটা প্রধানমন্ত্রী, তার পৃষ্ঠপোষকতা, তার নীল নকশায় তার সন্তান বিরোধী দলের নেত্রীকে গ্রেনেড হামলা করে হত্যা করতে চায়, 24 জন মানুষকে হত্যা করে, শত শত মানুষকে আহত করে, তাদেরকে কতটুকু আস্থায় নেওয়া যায়, কতটুকু বিশ্বাস নেওয়া যায়? যাই হোক, সে কথাটা থেকে উঠে কি আমরা কি সুন্দর, আপনি যেভাবে আহ্বান করছেন খুব সুন্দর ভাবে যে সরকার সবার সাথে কাজ করে, যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, নীলুফার ইয়াসমিন মনি আমার কথাটা অসাবধানতা বশত হয়তো গ্রহণ করে ফেলেছে যে আলোচনা করব কোভিড-19 দিয়ে, এই দুঃখ কষ্ট অসহায়ত্ব থেকে মানুষকে কি করে মুক্তি দেওয়া যায়। আর আমরা নিয়ে আসলাম কোথাকার কি, কোথাকার ঘি, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি সেদিকে আর যেতে চাই না। সময়ও যেহেতু আপনার সংক্ষিপ্ত, সেহেতু আমি মনি আপাকে উদ্দেশ্য করে বলবো, ইতিহাসের পাঠ থেকে এখনো সময় আছে, শিক্ষা নেন। যদি শিক্ষা নেন, আমার মনে হয় সাংগঠনিক ভাবে আপনারা লাভবান হবেন। যে সমস্ত তথ্যপাত্র বরাবর উপস্থাপন করে থাকেন, আমার কাছে মনে হয় সেই তথ্যপাত্রের ব্যাপক ব্যাপক ঘাটতি রয়েছে সত্য বা অসত্য নির্ধারণের। আমি যদি মনি আপনাকে উদ্দেশ্য করে বলি যে বিএনপি ক্ষমতায় থাকার সময় একেবারেই প্রার্থীহীন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন যেটা হয়েছিল, প্রয়াত সাদেক হোসেন খোকা যে নির্বাচনে মেয়র হয়েছিলেন, হানিফ সাহেব প্রার্থী হতে চাইলেও তাকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়নি। সেই নির্বাচনটায় তারেক রহমানের সিদ্ধান্ত বা বিএনপির সিদ্ধান্তকে অমান্য করে ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন 8 জন সদস্য, যারা ছাত্র দল বা যুব দল করতেন। সেই 7 জন বা 8 জন ছাত্র দল বা যুব দলের নেতা কাউন্সিলর হয়েছিলেন নির্বাচনের মাত্র 2 মাসের মধ্যে। সকলেই আততায়ীর গুলিতে বা আত্মগোপনে থাকা গুলিতে অথবা ডট ডট ইত্যাদি কারণে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সেই কাউন্সিলর, সেই কমিশনারদের স্ত্রীরা, পুত্ররা, মায়েরা যে বর্ণনা দিয়েছে টেলিভিশনগুলোতে, পত্রিকাগুলোতে, মনিয়া পাখি তা একবার শুনে দেখবেন। তিনি মনিরুজ্জামান বাদল হত্যাকাণ্ডের কথা তুলেছেন, মিজান হত্যাকাণ্ডের কথা তুলেছেন। মহাসিন হলে বিএনপিকে যে নতুন জন্ম দিয়েছে, পুনর্জন্ম দিয়েছে, সানাউল হক নিরুর বড় ভাই বাবলুকে কে হত্যা করেছে? কে হত্যা করেছে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন ছুটি থাকতো, বন্ধ থাকতো। বিএনপির ছাত্র দলের, ছাত্র সংগঠন, ছাত্র দলের আভ্যন্তরীণ কুন্তল কলহে এমন কোন দিন ছিল
যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা না পালিয়ে বেড়াতো, তারা কি জানে না ডাকসু নির্বাচনে আমান কখন আর দুদুরিপনের অবস্থা কি হয়েছিল? যাই হোক, এগুলো বিএনপির দলের আভ্যন্তরীণ বিষয়, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। তবে মনি আপাকে আবারও আমি বিনীত অনুরোধ জানাবো, ভবিষ্যতে যখন টকশোতে আসবেন দয়া করে প্রসঙ্গটা ঠিক করে নেবেন। আমার মনে হয় এখন কাদা ছোড়াছুড়ির সময়টা এখন না। যেমন ধরেন তিনি বলেছেন ডিপ্লোমেটরা চলে গিয়েছে, এ তথ্য কোথায় তিনি পেলেন আমি জানি না। ডিপ্লোমেটরা যায়নি, বেশ কিছু দেশের নাগরিকরা স্ব দেশে চলে গিয়েছে। আমাদের দেশেরও যারা বিদেশে ছিলেন অনেক ডিপ্লোমেটরা কিছুটা গেছে আবার ফিরে এসেছে। জি, গেছে ফিরে এসেছে, এটা ভাই সাংবৎসরিক একটা ঘটনা। আবার যদি বলি 3 জন নয়া হাই কমিশনারে তো এই সময় বাংলাদেশে যোগদান করেছে, তা কি বলবেন বলেন? 3 জন নতুন হাই কমিশনার এই সময়ে বাংলাদেশে এসে নতুন দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে, যোগদান করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে বাঙালিরা কি দেশে ফিরে আসেনি? এটা একটা সাধারণ ঘটনা মাত্র। যাই হোক, আমি যে জায়গাটা এখন যেতে চাচ্ছি সেই জায়গাটা হচ্ছে, মনি আপা এর আগেও একটা টক শোতে বঙ্গবন্ধু সম্পর্কে একটি কটাক্ষ উচ্চারণ করেছিলেন। আমি আজকে তার কাছাকাছি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগকে সংগঠনগত ভাবে তিনি দেওয়ার প্রয়াস চালিয়েছেন। সেই ক্ষেত্রে আমি বলবো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির স্বাধীনতা নামক মহাকাব্যের মহানায়ক, আমাদের অফুরন্ত প্রেরণার উৎস বা বিশ্বের মুক্তিকামী মানুষের অকৃত্রিম শরীর বা জুলিও পদক বিজয়ী বা জোটনিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রবক্তা, নিরস্ত্রীকরণে বিশ্বখ্যাত এক শান্তি সংগ্রামী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে 15 আগস্ট নিহত হয়েছিলেন, সপরিবারেই নিহত হয়েছিলেন। পৃথিবীর দেশে দেশে অনেক এরকম ধরনের রাষ্ট্রনায়ক জাতীয়তাবাদী নেতারা 70-এর দশকে সাম্রাজ্যবাদের নীল নকশায় আত্মাহুতি দিয়েছে। ডক্টর সুকর্ণ বলেন, চিলির আলেন্দে বলেন, ঘানার নক্রুমা বলেন, পৃথিবীর দেশে দেশে হয়েছে। তো বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি বা জাতির পিতাকে শুধুমাত্র হত্যা করা হয়নি, মানবতার ঘৃণ্য দুশ্মন ঘাতকের দল সাম্রাজ্যবাদ এবং তাদের এদেশীয় দোসরদের নীল নকশা অনুযায়ী বঙ্গবন্ধু সহধর্মিনী সহ বঙ্গবন্ধু পরিবারের সকলকেই নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। সেই যে হত্যাকাণ্ডের পর খন্দকার মুস্তাক বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং আসলে ওই আলোচনাটা অনেক লম্বা আলোচনা। আমি প্লিজ বঙ্গবন্ধুর বিষয়টা তো খুব স্পর্শকাতর বিষয়, একটু পরিষ্কার করতে দেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কি প্রয়োজনে জিয়াউর রহমানকে সেনাপ্রধান নিযুক্ত করা হয়েছিল তার চিরকুট আজ বেরিয়ে এসেছে। খন্দকার মুস্তাক তদানীন্তন এখন যেমন ক্যাবিনেট সেক্রেটারি, তখন ছিল জেনারেল সেক্রেটারি, শফিউল আজমকে চিরকুট লিখে পাঠিয়েছিল জিয়াউর রহমানকে সেনা প্রদান করার কারণে। যার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, তার সাথে এমন প্রেমের সম্পর্ক কি কইরা গড়ে ওঠে? শুধু কি তাই, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খন্দকার মুস্তাক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিয়েছে। পেছনে কে ছিল, সাথে কে ছিল? এই জিয়াউর রহমান। হ্যাঁ, মনি আপা যে কথাটা বলেছে, খন্দকার মুস্তাকের নিষ্ঠুর যে হত্যাকাণ্ডের মহানায়ক যে ঘটনাটা সংগঠিত করেছে, গোটা ঘটনাটা ঘটিয়েছে, তার মন্ত্রী পরিষদের যারা সদস্য হয়েছিলেন, বঙ্গবন্ধুর নশ্বর প্রাণী রক্তাক্ত দেহটি তার ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে রেখে তার প্রিয় সহকর্মী যারা আগের দিন পর্যন্ত কদম বিচি করতো, মোসাহাবি করতো, তারা এই খন্দকার মুস্তাকের মন্ত্রী পরিষদে শপথ নিলেন, যোগদান করলেন। আমি ঘৃণা করি, নিন্দা করি, ধিক্কার জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছেই যে কর্নেল ফারুক রশিদ কি বলেছে, তাদের সাথে জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ড সম্পর্কে কতবার আলোচনা হয়েছে, তার প্রমাণ আজ আমার আর দিতে হয় না। ফ্যাক্টস এন্ড ডকুমেন্টসে যান, লিপসুলসের বইয়ে যান, অ্যান্থনি মেসকারনেসের বইয়ে যান, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সিক্রেট ডকুমেন্ট কথা বলে দেয় যে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের অন্যতম নীল নকশাকারী, অন্যতম বাস্তবায়নকারী, অন্যতম উস্কানিদাতা, অন্যতম পৃষ্ঠপোষকতা, অন্যতম প্রশ্রয়দাতা। তারপরেও যদি বলি ইনডেমিনিটি অর্ডিন্যান্সটা কে জারি করেছিল, সেই ইনডেমিনিটি অর্ডিন্যান্সটা 1979 সালের পার্লামেন্টে কে বৈধতা দিয়েছিল, কে সংবিধানে সন্নিবেশিত করেছিল? যদি বলি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ ফারুক থেকে শুরু করে মাজেদ পর্যন্ত
কারা, কে তাদেরকে পুরস্কৃত করেছিল, বিদেশি দূতাবাসের চাকরি দিয়েছিল, অর্থ দিয়েছিল, বাড়ি দিয়েছিল। ইভেন ৩রা নভেম্বর পর এই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের কে দেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যাংকক পর্যন্ত পৌঁছে দিয়েছিল, কার নির্লজ্জায়, কার প্ররোচনায়? আর কর্নেল তাহেরের কথা বলবেন, ৩রা থেকে ৭ নভেম্বর কর্নেল তাহের কার পার্টনার ছিল, আমাদের না জিয়াউর রহমানের? সুতরাং মনিয়াপা এই সমস্ত বিতর্কে না জড়ানোই ভালো, কারণ ইতিহাস বড় নির্মম নিষ্ঠুর। গতকাল ১৪ দলের একটা ভার্চুয়াল কনফারেন্সে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা কমিশন গঠন করতে যাব। শুধু তো এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, আত্মস্বীকৃত প্রকাশ্যে যারা স্বীকার করেছে তাদের বিচার হয়েছে। এই হত্যাকাণ্ডের নীলনকশা প্রণয়নকারী, এই হত্যাকাণ্ডের পৃষ্ঠপোষকতা দানকারী, এই হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি কারা, তাদেরকে ইতিহাস খুঁজে খুঁজে বের করবে, কমিশন গঠিত হবে। তখন কিন্তু লজ্জায় মুখ লুকাতে পারবেন না। বলেছেন তো, যার এক কান কাটা সে রাস্তার এক কিনার দিয়ে হাঁটে, যার দুই কান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। এটা হচ্ছে আমাদের দলের প্রেসিডিয়াম সদস্য একজনের কথা। আপনি বলেছেন, ভালোই বলেছেন। সেই অবস্থাটা হবে আপনাদের, আমাদের না। দয়া করে দয়া করে ভবিষ্যতে যখন টকশোতে আসবেন, আমি জানি না আমার এই পরামর্শ বা আমার উপদেশ বা আমার অনুরোধ আপনার কানে লাগবে কিনা, কানে ধরবে কিনা, মনে লাগবে কিনা আমি জানি না। তবে আপনাকে অনুরোধ করি যে ইতিহাসের সঠিক পাঠটা মানুষের কাছে প্রকাশ করুন, সমাদৃত হবেন। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাও আপনাকে সমীহ করবে। ধন্যবাদ মাননীয় সঞ্চালক। জি, আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। এই পর্যায়ে আমি ডক্টর নীলুফার চৌধুরী মনি, আপনাকেও আমি সময় দিচ্ছি। আমি যে সময়ে আমার শেষ করার কথা ছিল সেটা তো মনে হয় পারবো না। আপনি আপনার মতো করে বলবেন, দাদার অনেকগুলি স্পর্শকাতর বিষয় উঠিয়ে এনেছে, আপনি আপনার পারতপক্ষে উত্তর দিবেন। আমি দর্শকদেরকে বলছি আপনারা অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন এবং যে পেজ থেকে আমার অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সেই পেজটি আপনারা অবশ্যই ফলো করবেন। আমি প্রতিনিয়ত এই অনুষ্ঠানটি করে থাকি, আপনাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। নীলুফার চৌধুরী মনি। জি, আসলে দাদা এতগুলো কথা বললো, এটার বদলে এইটাই বলতে হয় যে খালার কব্বর কই আর খালুই কান্দে কই। আমি কিন্তু বারবার, তখনও প্রথমবার যখন কথা উঠেছে উনি দরজার পেছনের দরজা বলেছেন, উনি বলেছেন বন্দুকের নালা বলেছেন, তার জাস্ট খালি একটুখানি আমি ধারা বিবরণী দিয়েছি। আজকে আমাদের এই কথাগুলো বলার কথা না। দাদা বললেন আসেন আমরা একসাথে ভালো কাজ করি। ভালো কাজ তো আমরা করতেই চাই, যেটা আপনি দাদাকে জিজ্ঞেস করেছিলেন যে বিএনপিতে অফার দিয়েছিল, উনি কি বলেছেন 21শে আগস্টে গ্রেনেড হামলায়, আমি গ্রেনেড হামলার কথাই আমি বলছি। উনি অনেকগুলো ব্যাপার আমাকে থ্রেট দিলেন কিনা আমি বুঝতে পারলাম না, তবে আমি কোনো থ্রেটকে ভয় পাই না, এটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জেনেছে। আমি ওনার 21শে আগস্টের একটা কথা বলি, আপনাকে থ্রেট না, আপনাকে আদর করার ইচ্ছা আছে। ভয় দেখাবো কেন? আমি আপনাকে আদর করব। আপনাকে না না বাজে না, আপনি আদর, আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, আরো বড় হন। আপনার জন্য আমার অনেক অনেক শুভকামনা। আপনি কি কারণে, আপনাকে কি কারণে আমি আপনাকে থ্রেট করতে যাব? কি কারণে? আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, আরো ব্রাইট হন, আরো ব্রাইট হন, আরো ব্রাইট হন। না না, আপনি সত্যি কথা বলেন, কিন্তু ব্রাইট হওয়ার কিছু নাই। সত্যি কথা বলেন না, আপনি বঙ্গবন্ধু সম্পর্কে, আপনি বঙ্গবন্ধু সম্পর্কে, আপনি বঙ্গবন্ধু সম্পর্কে, আপনি বঙ্গবন্ধু সম্পর্কে আগেও একটা প্রশ্নতে নোংরা কথা বলেন। কি কথা বলেছি আপনাকে বলতে ঠিক আছে, ওকে বলেন, বলেন আপনি বলেন, আপনি বলেন, আপনার এই ধরনের দুর্ব্যবহারের সঙ্গে কথা বলার মিনিমাম রুচি নো 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 নো, আপনি আমি যা বলি, আমি জানা বলি, আমি জানা বলি, আমার কথা না শুনে, আপনি আমার কথা না শুনে ভুল ব্যাখ্যা দেন। যে দলের নেতা একটা সময় বলতো অমুক বিএসসি অমুক আইএসসি, কারণ শিক্ষার এত অভাব ছিল। আপনার মধ্যে যদি মিনিমাম শিক্ষা থাকতো, একটা বোনের সাথে, একটা নারীর সাথে, একটা মহিলার সাথে কোন ভাবে, কোন ল্যাঙ্গুয়েজে, কোন স্কেলে কথা বলতে হয় আপনি সেটা জানেন। আমি আপনি ব্রাইট হন, আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকেন, আপনাকে এই শুভকামনা জানানো যাবে না? আপনাকে শুভকামনা জানানো যাবে না? আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, আরো ব্রাইট হন, আপনাকে এই শুভকামনা জানানো যাবে না? সাউন্ডটা ঠিক করো।
দুঃখজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি নীলুফার চৌধুরী মনি হয়তো আমাদের মাঝ থেকে চলে গেছেন। যাই হোক, আমি নাজনীন সারোয়ার কাবিরি আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি একটু দয়া করে বলবেন। দাদা, আমি আপনার কাছে গিয়ে শেষ করছি। আর আমি আশা করি চৌধুরী মনি অবশ্যই আবার আসবেন, যুক্ত হবেন। কোন কথায় নীলুফার ইয়াসমিন মনি কষ্ট পেলেন? সে ভালো থাকুক, সুন্দর থাকুক, সে ব্রাইট হোক, তার শুভকামনা। এটা কি রাজনৈতিক কর্মী হিসাবে একটা দলের কর্মী আরেকটা দলের নেতা বা কর্মীকে জানাতে পারবে না? এটার মধ্যে কোন জায়গায় তিনি অসুন্দর দেখলেন? জি, আমি নীলুফার চৌধুরী মনিকে ডেফিনেটলি আশা করি যে উনি আসবেন আমার ইয়েতে। আমি তাকে একটু, কারণ তার যে বক্তব্যটা এখানে দেওয়ার কথা ছিল, আপনার মন্তব্য, আপনার বক্তব্যের বিপরীতে তার কাছ থেকে আমার অনেক কিছু শোনার কথা ছিল। আমি নীলুফার চৌধুরী মনিকে একটু নক করছি, তিনি আশা করি আবারও আসবেন। দাদা, আমি একটু সময় নিচ্ছি। আমি এই পর্যায়ে আমি নাজনীন সারোয়ার কাবিরি আপনার কাছে আমি যেতে চাই যে আপনি একই প্রশ্ন আপনার কাছে বারবার করছি এই কারণে, আপনি কক্সবাজার থেকে, কক্সবাজার একটি স্পর্শকাতর এরিয়া। বর্তমান কক্সবাজারের অনেকগুলি ঘটনা সারা বাংলাদেশে অনেক ব্যাপকভাবে আলোড়ন তৈরি করেছে এবং সেখানে আপনি ডেফিনেটলি আপনার প্রশংসা করতেই হয়। আমি আপনাকে পজিটিভলি বলছি যে আপনি অনেক কিছুই তুলে আনতে চেষ্টা করেছেন যেগুলি সরকারিভাবে, সরকারি দল থেকে আসলে সচরাচর আমরা দেখি না। সেক্ষেত্রে আপনার পলিটিক্যালি এবং পারিবারিকভাবে আপনার কোনো চাপ আসছে কিনা? কারণ আপনি তো সরাসরি অন্যায় যারা করেছে তাদের বিরুদ্ধে কথা বলছেন, সেক্ষেত্রে সরকারের বিপক্ষে অনেক কিছু চলে যাচ্ছে। তো এটি একটি বড় ধরনের ভূমিকা আপনি রাখছেন। আমি মনে করি যে সরকারের পরিবারের সদস্য হিসেবে এই ধরনের পদক্ষেপ নেওয়াটা অনেক কঠিন। তো এই ক্ষেত্রে আপনি মনে করেন কিনা যে সিনহা হত্যার বিচারটা সঠিকভাবে শেষ হবে? আপনি কি মনে করেন কিনা যে সঠিক পথে যাচ্ছে? প্রিয় সঞ্চালক সাগর ভাই, ধন্যবাদ আপনাকে। আসলে আমার দল শিখিয়েছে সত্য কথা বলা। মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী আমরা। মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি কিভাবে নিজ দলের আগাছা পরিষ্কার করতে জানেন। তিনি যুবলীগকে সম্প্রসারণ করতে গিয়ে তিনি নিজ আত্মীয়কে পর্যন্ত এখান থেকে বঞ্চিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি আপোষহীন। আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন স্টিয়ারিং ধরে আছেন তাকেই আসলে ফলো করছে কাজের ক্ষেত্রে, এবং দল থেকে কোনো ধরনের চাপ তো নয়। বরং আমি মনে করি আমি যে কাজটি করছি বিরোধী দলীয় দল, বিরোধী যারা দল আছে তারা কোনো ধরনের ভূমিকা এখানে রাখেও না, আর সমালোচনা করে না। আর এটা তো বাংলাদেশ আওয়ামী লীগের কাজ, মানুষকে শোষণ মুক্ত করা। সত্য, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি পাশাপাশি নীলুফার চৌধুরী মনিকে একটু যোগদান করার চেষ্টা করছি। আর আসেন না একটু দেখ। আপনি বলেন নাজনীন সারোয়ার কাবিরি, আপনার কথা আমরা শুনছি। আমি পাশাপাশি ওনাকে জাস্ট একটু আসার জন্য অনুরোধ করছি আর কি। জি, আচ্ছা ঠিক আছে। আপনি তারপর, আচ্ছা জি, নাজনীন সারোয়ার কাবিরি জি, আপনি বলুন দয়া করে। প্রিয় সঞ্চালক সাইফুর সাগর, আসলে দল থেকে তো কোনো ধরনের আমাকে চাপ দেওয়ার কিছুই নেই, কারণ আমরা আওয়ামী লীগকে সহযোগিতা করছি। আমরা মানুষ বাঁচলে আওয়ামী লীগ বাঁচবে, দেশ বাঁচলেই আওয়ামী লীগ বাঁচবে। আমরা আওয়ামী লীগকে ভালোবাসি। বাংলাদেশ আওয়ামী লীগ অনেক ত্যাগের একটি সংগঠন, অনেক কষ্টার্জিত আমাদের স্বাধীনতা, এবং বঙ্গবন্ধুকে দেখেছি কতটুকু আপোষহীন হয়ে তিনি মানুষের জন্য কাজ করেছেন। যেখানে বঙ্গবন্ধুর আদর্শ আমরা শিখে রপ্ত করার চেষ্টা করছি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে আছেন, সেখানে আসলে দলীয় চাপ তো প্রশ্নই আসে না। এবং আমার পারিবারিক চাপ কিভাবে আসবে? আমার বাবা আমাদেরকে মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের এমন স্মৃতিচারণ করেছেন যখন পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধু নামক শব্দটি মুছে গিয়েছিল, তখন রাতের গভীরেও আমার মা বঙ্গবন্ধুর গল্প শোনাতেন। এভাবে আমরা গল্প শুনে শুনে বড় হয়েছি এবং সাংস্কৃতিক আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা জয়েন করেছিলাম, যার ফলে আমরা জানি ইতিহাস কাকে বলে। নতুন ভাবে, নতুন ষড়যন্ত্রমূলক বাংলাদেশকে নস্যাৎ করবার জন্য কোন ধরনের অনুপ্রবেশকারী কিংবা
কোন ধরনের অপরাজনীতিকে আমরা গুরুত্ব দিই না এই প্রজন্ম। এবং আরেকটি কথা, বিরোধী দল বিশেষ করে বিএনপি যে গ্রেনেড বোমা গাড়িতে বিস্ফোরণ করেছিলেন, তারা বলেছিলেন সেটা আন্দোলন। কিভাবে মানুষ তাদের উপর ভরসা করবে? আমার দলে সেরকম তো কোনো কিছু নয়। পুলিশ অন্যায় করছে, আমি যদি পুলিশের বিরুদ্ধে বলি, আমার দল কেন আমার বিরুদ্ধাচরণ করবে? মানুষ যদি অন্যায় করে থাকে, কেউ যদি অন্যায় করে থাকে, সচরাচর আমাদের সংস্কৃতি যেটা হয়ে থাকে, সে কারণে আমাদের একটা আশঙ্কার জায়গাও তৈরি হয়েছে যে আপনি ডেফিনেটলি আপনি ভালো কাজ করছেন, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই বা আমাদের কোনো সংশয় নেই, আপনাকে ভালো করছেন এটা বলার ক্ষেত্রে। কিন্তু আচ্ছা না, আমাদের সংস্কৃতিতে এমন যে আপনি আপনার দলের রাজনীতির বিপক্ষে যায় এমন কিছুকে আমরা কখনোই অ্যালাউ করি না করার জন্য। সেক্ষেত্রে আপনি আপনার উপরে দেখুন, মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমার জন্ম, মুক্তিযুদ্ধের পর থেকে আমরা 5-6 বছর বয়স থেকে কিন্তু আমরা ইতিহাস জানি এবং আমরা দেশের হয়ে কাজ করেছি খুব ছোটবেলা থেকেই, যেহেতু মুক্তিযোদ্ধা পরিবার। সুতরাং আমরা অত্যন্ত দায়িত্বশীল। কেউ যদি আমাদেরকে প্রভাবিত করার চেষ্টাও করে, আমরা বেচা কেনা হই না এবং আমরা কোনো ধরনের পিছন ফেলে তাকাই না। তবে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদেরকে সহযোগিতা করছে, আমরা যারা তৃণমূলে কাজ করছি, আমরা যেন সত্যটা তুলে এনে। দেখুন, একটা শরীরে যখন ক্যান্সারের জীবাণু ছড়ায়, তখন সেই শরীরের সেই আঙ্গুলটুকু কেটে দিতে হয় শরীরটাকে বাঁচাবার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগকে বাঁচাতে আমরা আরো খুশি হতাম যদি আপনি সময় মতো আপনার ভয়েস রেজ করতেন, আপনি আপনার কণ্ঠ, জি, আপনি সাংবাদিক ফরিদুল মোস্তফার পরিবারকে নিয়ে আপনি সবার সামনে তুলে ধরেছেন। জি, সাইফুর সাগর আমি বরাবরই করেছিলাম, আমার জেলার মানুষ জানে, পুলিশ বাহিনী জানে আমি কতটুকু ভয়েস রেজ করেছিলাম। দীর্ঘদিন ধরে আমি কাজ করছি। আমি যখন কোনো একটা অকারেন্সে যাই, তখন আমি চিৎকার করে বলি, বিরোধী দলও কি আসতে পারে না একটু মানুষকে রক্ষা করার জন্য? সরকারের দল না হয় নাই বা করলো। দেখুন, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা দেশে অকারেন্স কিছু থাকবেই। সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বেশি নিয়ন্ত্রণ রেখেছে, কন্ট্রোল রেখেছে। কক্সবাজারে এটাও আপনাকে মানতে হবে, কক্সবাজার বর্তমানে একটি যেখানে পর্যটন কেন্দ্র হওয়ার কথা ছিল, সেখানে মানুষ যেতে এখন ভয় পাচ্ছে। সেখানে ডেফিনেটলি যেসব কথাগুলো উঠে আসছে, সরকারি দলের মানুষদের কারণেই সেখানে ইয়াবার ব্যাপক সমাদৃত হচ্ছে এবং উপকূলবর্তী এলাকা, এখানে আপনার ইয়াবা আসবে, সেখানে আপনার মতো মানুষও বলিষ্ঠ কণ্ঠ উঠাচ্ছেন, সেটাও প্রশংসনীয়। পাশাপাশি সেটাও বলতে হবে সেখানকার স্থানীয় সরকার দলের অনেক অপকর্ম এবং যেসব আপনার অবৈধ কর্মকাণ্ড করে যাচ্ছে, সেগুলির কারণে আমাদের এই পর্যটন নগরীটা এবং এই পর্যটন শহরটা ক্ষতিকর অবস্থা তৈরি হয়েছে। যে আপনার প্রতি অনেক শুভকামনা রইল। আপনি আপনার ভয়েস রেজ করে যাবেন, আমরা আপনার সাথে আছি। এবং আমি এই পর্যায়ে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। মৃণালকান্তি দাস দাদা, আপনার কাছে গিয়ে শেষ করব। তবে এর ফাঁকে আমি নীলুফার চৌধুরী মনি, তার কাছে আমি অবশ্যই দুঃখ প্রকাশ করছি। আমি জানি না তিনি কি কারণে বের হয়ে গেছেন। দাদা কি বলতে চেয়েছেন, তিনি কি বুঝতে পেরেছেন? আর দাদা, আপনি আপনার কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই আমি। আর যদি সত্যিকার অর্থে অনুষ্ঠান থেকে কষ্ট পেয়ে থাকেন নীলুফার চৌধুরী মনি, আমি আমার গভীর অন্তঃস্থল থেকে আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। জি, মৃণালকান্তি দাস দাদা, আপনি বলবেন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক। আপনি তো সাক্ষী, বা আপনার এই মাধ্যমে যারা দেখছে তারাও সাক্ষী। আমি যা বলি তার উত্তরে আসে না। তিনি আমাকে শিক্ষা দিতে চান, কোভিড-19 এর সময় আমরা কেন অন্য বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়গুলি তো সূচনা তিনিই করেছিলেন। তিনি একটা কথা বলে ফেললেন। আমি ব্যক্তিগত জীবনে আমার প্রচুর অন্য রাজনৈতিক দলে আমার প্রচুর বন্ধু আছে, যারা আমরা বসে আড্ডা করি, কথা বলি, নিজের দলের ভিতরকার ভুল ত্রুটি বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। সেই মানসিকতা আমার আছে, সেই গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আমার আছে। তো যখন আমরা একটা গণমাধ্যম একটা সম্প্রচারিত হচ্ছে, আমাকে তিনি বললেন যে আমি তাকে থ্রেট করেছি কিনা। থ্রেট শব্দের অর্থ নিশ্চয়ই তিনি জানেন। একজন রাজনৈতিক কর্মী কেন এই কি বলে টক শোতে এসে আরেকজন রাজনৈতিক দলের নেত্রীকে থ্রেট করবে? এই শব্দটা আমি ব্যথা পেয়েছি। তাই আমি তাকে যে কথাগুলো বলেছি না, থ্রেট বলতে ওনাকে আপনি থ্রেট করেছেন সেটা বুঝায়নি আমার যদ্দূর। আপনারা যেটা বললেন আপনারা ওই যে বঙ্গবন্ধু হত্যার বিচারটাকে নিয়ে আপনারা
আবারও সেটাকে টেবিলে তুলেছেন, আলোচনা করেছেন, এ ব্যাপারে আপনি সবাইকে সাবধান করতে চাচ্ছিলেন, সেটাকে থ্রেট হিসেবে নিয়েছেন। আপনি ব্যক্তিগতভাবে নো নো ওনাকে নো নো থ্রেট নো করেছেন সেটা নো আপনি নো নো বলেননি, কারণ নো নো আমরা নো নো আপনার বক্তব্য এটা থেকে যেটা বুঝতে এটা পেরেছি আগে যেহেতু আপনার আগে আগে তিনি বলেছেন যে আমাকে তাকে আমি থ্রেট করেছি, মানে এই প্রসঙ্গটা মানে উত্থাপন উনি করে বলতে বোঝাতে তাকে আমি চাইছেন উনি, থ্রেট করেছি। জি উনি ওনার মানে আপনার ওই এটা যে পদক্ষেপ নিচ্ছেন সেটাকে বোঝাতে চাই, এটা আমার আমার মনে হয়েছে, কারণ ব্যক্তিগতভাবে আপনি তাকে থ্রেট করেননি এটা আমরাও দেখেছি, কারণ মানে ব্যক্তিগতভাবে এই কেন ধরনের কোনো কেন কথা কেন বলেননি। যখন কি আমরা অফ দ্য রেকর্ডে ছিলাম তখন কি তার সাথে যে কথাবার্তা হলো কোথাও কি পেয়েছেন যে তার না 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 প্রতি আমি কোনো ডেফিনেটলি কারণে না, অসন্তুষ্ট বা সে আমার কিন্তু প্রতি সে থ্রেট বলতে অসন্তুষ্ট? চেয়েছে, আমি যদ্দূর বুঝতে পেরেছি যে আপনার ওই কথাটাকে থ্রেট বলতে চেয়েছে, কিন্তু আপনি হয়তো বুঝেছেন যে তাকে তাকে করেছেন, এটা আপনি হয়তো ভুল বুঝেছেন। 1975 সালে 15 আগস্ট যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার হন তখন নীলুফার ইয়াসমিন মনি বিএনপি দলীয় নেত্রী বা মাননীয় সাবেক জাতীয় সংসদ সদস্য, তার বয়স কত ছিল এটা আমি জানি না, তো কেন আমি তাকে এই হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে তাকে আমি থ্রেট করতে যাব একজন রাজনৈতিক তাকে করেননি, আপনি আপনি তার দলকে বা তাদেরকে বুঝিয়েছেন আর কি, সে কারণে সে এটাকে যেহেতু সে দলকে এখানে যেহেতু সে দলকে এখানে রিপ্রেজেন্ট করছিল সেটাকে সে ওইভাবে নিচ্ছিল যে আমাকে তাকে আপনি থ্রেট দিচ্ছেন বা তার দলকে থ্রেট দিচ্ছেন, এটাকে এটা কেন আমি দিতে যাব? এটা তো আমি আনফরচুনেট, সে যদি আমার কথাটা ভুল বুঝে থাকে বা আমার কথাটাকে যদি সে বিকৃত ব্যাখ্যা দিতে চায় সেটা তো আমার দুর্ভাগ্য ছাড়া আর কিছু বলার থাকে না। তারপরেও আমি তাকে বললাম যে কেন আমি আপনাকে থ্রেট দিতে যাব, আমি আপনাকে কি আপনি আরো ব্রাইট হন, আরো সুন্দর থাকেন, আরো ভালো থাকেন, আরো উন্নত পর্যায়ে উন্নীত হন এটা বললাম, তাতে তার রাগ করার কি আছে? কি শব্দটায় তিনি রাগ করলেন? আমরা কি রাগের এই বয়সটা পেরিয়ে আসিনি? আমরা কি রাজনৈতিক তর্ক বিতর্ক করতে পারি না? তো যাই হোক, এখন পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, এদের চারিত্রিক বৈশিষ্ট্য হয়তো বা সকলেরই এক, প্রকৃতিও এক, কিন্তু 700 কোটি মানুষের 700 ধরনের মন থাকে, হয়তোবা সে রাগ করেছে, কিন্তু রাগ করেছে যে জায়গাটায় সেটা আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমি যখন বলেছি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রসঙ্গটা, এটা তো ভাই এখন দিবালকের মতো স্পষ্ট, এখন তার লুকিয়ে ছাপিয়ে রাখার কোনো কিছুই নেই। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা, না আমার মনে হয় না সে সেটা নিয়ে রাগ করেছে, আপনার ওই যে আপনি যেটা বলেছেন যে পরবর্তীকালে সেগুলো নিয়ে সে একটু হয়তো আপনার, কারণ আপনার প্রতি কোন শব্দটা বলেন, যেটা বললেন আর কি, যে আপনাদেরকে আমরা ইয়ে করবো না, আপনাদের আদর করব, আপনাদেরকে এটা করবো ওটা করবো, আপনারা ভালোবাসবো, আপনাদের শ্রদ্ধা করব, আপনি আরো ব্রাইট হন, আরো ডেফিনেটলি সে উত্তর দিতে চেয়েছিল, আপনি নিরাপদে থাকেন, শান্তি থাকেন, সুস্থ থাকেন, এটা কি আমরা উইশ করতে পারি না? ডেফিনেটলি আমি কি আপনাকে উইশ করতে পারি না? উইশ করার মধ্যে কোন জায়গায় অসুন্দরটা দেখলেন আপনি বলেন? এই যে আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, বড় হন, কিছু নেই। হ্যাঁ না, এই শব্দটাকে নেগেটিভ ভাবে কেন নিলেন? ওকে ওকে ওকে, ওটা আমরা আরেকদিন ওনাকে এনে আমরা জানবো, আশা করি উনি আরেকদিন দাদার সাথে বসবেন, কারণ আমি এই প্ল্যাটফর্মটা এই কারণেই করেছি যে দাদারা আপনারা যারা আসছেন বা অন্যান্য সবাই এখানে একদম নিউট্রাল ভিতে সবাই যেন কথা বলতে পারেন, আমরা কারণ গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি, আমরা দেশ গড়ার জন্য যুদ্ধ করছি, শুরুটা তো করছিলাম তাই তো, নীলুফার ইয়াসমিন মনি তো হত্যা, গুণ, খুন, ডাক্তার সাহেব, ডাক্তার সাবরিনা, ওই সেই সব নিয়ে আসলো, মানে এবং বলতে বলতে আমিও তো ভাই একটা দল বিলং করি, ভুল ত্রুটির ঊর্ধ্বে তো আর কোনো মানুষ নয়, সে যদি আমার সরকারের মন্ত্রীকে সে যদি উন্মাদ বলে, আপনি বলেন তো উন্মাদ যে শব্দটা কি ব্যবহার করা উচিত? উদ্বাদ শব্দটা আপনি স্বাস্থ্যমন্ত্রী, দাদা বর্তমান সংকটকে মোকাবেলা করার জন্য যে আপনি নিজেও জানেন সারা বিশ্বব্যাপী কিন্তু অনেক পরিবর্তন এসছে, আপনারা স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে আপনি ডিফেন্ড করছেন, ডেফিনেটলি আপনি দলের একজন, আপনাদের পক্ষ থেকেই অনেক মানুষও মারা যাচ্ছে, যেমন আপনাদের পক্ষ থেকেই অনেক সিনিয়র নেতারা কিন্তু বর্তমান এই স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করেছেন, ওপেনলি সমালোচনা করেছেন এবং সংসদে দাঁড়িয়ে সমালোচনা করেছেন, তবুও স্বাস্থ্যমন্ত্রী তার জায়গাতে এখনো অটল আছে, বিভিন্নভাবে এখনো বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে, যেটা সাধারণ মানুষের মনে সন্দেহ জাগাচ্ছে, মানুষের মনে কষ্ট দিচ্ছে বা দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন বলেও অনেকে বলতে চাচ্ছে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে আপনি সাপোর্ট করতে চাচ্ছেন, নাকি সত্যিকার অর্থে সেই এই বর্তমান সংকটটাকে সঠিকভাবে তার জায়গাতে মোকাবেলা করতে পারছে? আমি এমনটা বলতে চাচ্ছি না, আমি আওয়ামী লীগের একটা সংগঠনের
গঠনতন্ত্র মানা, শৃঙ্খলা মানা একটা রাজনৈতিক কর্মী। কোন কথাটা কিন্তু আমরা বর্তমান সংকটকালীন সময় তার দায়িত্ব, তিনি সংসদ সদস্য এক জিনিস, কিন্তু তাকে যে আপনার দায়িত্বটা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা আরেক জিনিস, সেটা নিয়ে সমালোচনা থাকতেই পারে। কারণ আপনি কালকে আপনি জি সে নিয়ে আলোচনা, আপনি রাজনৈতিক দল হিসেবে তিনি যে পোস্ট হোল্ড করছেন সে ব্যাপারে কারো কোনো আপত্তি নেই, এবং সে দলের যে সম্পাদকীয় দায়িত্ব আছে হোয়াট এভার আমি জানি না, সে নিয়ে কোনো আপত্তি নেই, সে আওয়ামী লীগের একজন একান্ত কর্মী, সে বিষয়ে কারো কোনো ইয়ে নেই। কথা হলো যে আপনারা যাকে দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্বটা সে সঠিকভাবে পালন করতে পারছে কিনা, কারণ সে যখন মন্ত্রী হয়েছে সে বাংলাদেশের মন্ত্রী হয়েছে, সরকারের মন্ত্রী হয়েছে, জনগণের মন্ত্রী হয়েছে, তখন প্রত্যেকটা জনগণের প্রত্যেকেরই সমালোচনা করার অধিকারও আছে তার প্রতি, সেটাকে অবশ্যই আপনারা সুন্দরভাবে গ্রহণ করুন। কিন্তু আপনি কি তাকে উন্মাদ বলবেন? আপনি কি তাকে চোর বলবেন, উন্মাদ বলবেন? বলেন আপনি এই শব্দটাই তো আপনি, আমি বলতে চাচ্ছি যে জিনিসটা